কৃষাণুর সামনে এবার মাথা ঘুরে পড়ে গেল মিঠি। এবার মিঠিকে সন্দেহ করতে শুরু করে কৃষাণু। অন্যদিকে কৃষাণুর পরিবারের সামনে নতুনকে অপমান করলো রশ্মি। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সকলেই যখন নিচে বসে হই হুল্লোড় করছিল, কৃষাণু এসেই বলে, বাবা বাড়িতে চাঁদের হাট বসেছে। তখনই আবার অয়নদীপ বলে, আরে এতক্ষণ তো অমাবস্যা ছিল, এখন তুমি এসেছো, এখন পূর্ণিমার চাঁদ উঠেছে। কৃষাণু তখন বলে, হয়েছে হয়েছে, তা মিঠি কোথায়? মিঠিকে দেখতে পাচ্ছি না। কৃষাণুকে সকলে প্রশ্ন করে, মিঠির কথা পরে হবে, তোমার বাবা মা কোথায়? কৃষাণু বলে, ওরা আসছে, আসলে আমার মামা মামিকে নিয়ে আসবে তো, আর তাদের জন্য একটু দেরি হচ্ছে আর কি, তেমন কিছুই না। এদিকে তখনই আবার অয়নদীপ বলে ওঠে, এসেই তুমি মিঠিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছো? বর ঠামি তখন বলে, লজ্জা লজ্জা নেই তোমার? হ্যাঁ, আমাদেরকে ফেলে তুমি এখন মিঠিকে খোঁজাখুঁজি করছো? আমরা কি এতটাই পর হয়ে গিয়েছি নাকি? আমাদের কথা তো একবার এসে জিজ্ঞাসা করলে না, এসেই শুধু মিঠি মিঠি, মিঠি কোথায়, মিঠি কোথায়? আমরা কি একদম জলের মধ্যে বেশি এসেছি নাকি? কিছুই বুঝতে পারছি না। বিয়ের আগে এই অবস্থা, একদম চোখেই হারাচ্ছ না। তখনই আবার কৃষাণু বলে, তোমাদেরই তো খুশি হওয়া উচিত, তাই না? তোমাদের নাতনিকে আমি চোখে হারাচ্ছি না, তোমরা তো খুশি হবে, তাই না? ঠাম্মি তখন বলে, ছি 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 ছি, লজ্জা ছাড়া কি যে কথা বলিস না আমাদের সামনে, কি যে বলবো আমি, লজ্জাহীন। আমাদের মিঠিমার না আসলে কপালটা অনেক ভালো, এরকম একটা হাজবেন্ড পাবে, এরকম একটা শো আমি পাবে, কতটা কেয়ারিং, তাই না? আমার না দেখতে ভালোই লাগে। তখন আবার কুচি বলে, ও এখন নাতনিটা দেখতে ভালো লাগছে, যখন বৌদি নতুনদার সঙ্গে কথা বলে তখন তো এটা মেনে নিতে পারো না। তখনই আবার ঠাম্মি বলে ওঠে, শোন করছি, এভাবে বলবি না। আমি কি ওদেরকে না করছি নাকি? আমি ওদেরকে বলেছি এতগুলো মানুষের মাঝে কানে কানে কথা বলার কি দরকার, আমি সেই কথাটা বলেছি। তুই না আসলে আমার উপর শুধু শুধু রাগ ঝাড়। কিছুক্ষণ পরই ওপর থেকে নিচে নেমে আসে দুই বান্ধবী, রেশমি আর হলো বর্ষা। রেশমি এসে বলে, আমাদেরকে ছাড়াই দেখা যায় খুব ভালো জমজমাট আড্ডা হয়ে গিয়েছে। তখনই আবার অয়নদীপ বলে, হ্যাঁ হবে না, আপনারা তো চলে গিয়েছেন ওপরে, আপনাদের কি ডেকে ডেকে আমরা আনবো নাকি? আমরা তো আড্ডা করবোই, তাই না? কৃষাণুর দিকে তাকিয়ে রশ্মি তখন বলে ওঠে, এই তো আমাদের জামাই বাবা চলে এসেছে। জামাই বাবা তুমি এসেছো, যাও, মিঠি তো ওপরে আছে। আসলে মিঠি না একটু অসুস্থ, সেজন্য না আমরা ওর সঙ্গে একটু কথা বলতে গিয়েছিলাম, ওকে দেখাশোনা করার জন্য গিয়েছিলাম। মিঠিও চলে আসে নিচে, আর নিচে আসার পরই তখন কৃষাণু মিঠিকে বলে, আসো মিঠি, আমার সঙ্গে আসো। এদিকে মিঠি হঠাৎ করে মনে মনে বলে, কি ব্যাপার, হঠাৎ করে আমার মাথাটা কেন ঘোরাচ্ছে? এতক্ষণ তো আমি ঠিক ছিলাম, হঠাৎ করে কি এমন হয়ে গেল? কৃষাণু তখন বলে, মিঠি তোমার কি কিছু হয়েছে নাকি? তোমার চোখ মুখ হাবভাব দেখে তো আমার সেটাই মনে হচ্ছে, তুমি কি অসুস্থ? তখনই আবার মিঠিল বলে, না না, তুমি শুধু মিঠিকে দেখলে, আমি যে সাজিয়ে দিলাম এই সাজটা দেখলে না? কৃষাণু বলে, বাইরের সাজের চেয়ে আমার ভেতরের সাজটা অনেক ইম্পর্টেন্ট, ভেতরে ভেতরে কী চলছে আমি মুখ দেখে বুঝতে পারছি। মিঠি শোনো, আমি তোমাকে ডক্টর দেখাবো, তোমাকে অবশ্যই কিছু টেস্ট করাতে হবে, সেগুলো না করলে আমি ঠিক বুঝতে পারবো না তোমার ভেতরে ভেতরে কী চলছে। এদিকে নতুন তখন বলে, ও তেমন কিছু না, হঠাৎ করে ঘাবড়ে গেছে আর কি, এছাড়া মিঠি ভালো আছে, শুধু শুধু আজ আর টেস্ট করতে হবে না, টেস্ট করার কি দরকার? রশ্মি তখন বলে, জানো কৃষ্ণ, আমার না এটাই মনে হচ্ছে, আসলে ও কিছুক্ষণ পর পর বমি করে, অসুস্থ ভাব, আমার মনে হচ্ছে ওর আলসার হয়ে গিয়েছে, আর সেজন্য আমার মনে হচ্ছে টেস্টগুলো অবশ্যই করা দরকার। টেস্টগুলো করিয়ে নিলে তো আর খারাপ কিছু হবে না, অবশ্যই ভালো কিছু হবে। এদিকে বর্ষা তখন বলে, না মিঠি, এবার অন্তত তোমাকে টেস্টগুলো করাতে হবে। কৃষাণু যেহেতু বলছে, কৃষাণু একজন ডক্টর। আর একটা কথা কৃষাণু, মিঠি তো আমার সঙ্গে কোনো কথাই বলতে চাচ্ছে না, আমি যখনই ওকে বলি টেস্ট করানোর কথা ও আমার ওপর রেগে যাচ্ছে। এখন আমি তো বড় বৌদি, মায়ের মতো, আমি কি আর তাদের কথা শুনি নাকি? এখন আমার ননদ যদি এরকম একটা সিচুয়েশনে পড়ে, আমাকেই তো সামলাতে হবে। মিঠি তখন বলে, আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার ভেতরে কী চলছে সেটা তো আমি ভালো করে বুঝতে পারছি, তাই না? তখনই বর্ষা বলে, না সেটা তুমি বুঝতে পারছো না, কিছুক্ষণ পর পর তুমি অসুস্থ হয়ে পড়ছো, বমি করছো, এগুলো তো আমি নিজের চোখে দেখছি, এগুলোকে আমার সহ্য হচ্ছে? কৃষাণু তখন সকলের মাঝে বলে ওঠে, আমি না বুঝতে পারছি না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, এত ওষুধ দিলাম, এতদিন তো থাকার কথা না এই অসুস্থতা, তোমাকে টেস্ট করাতেই হবে, আমি তোমাকে কিছু টেস্ট লিখে দেবো, সেগুলো তুমি করবে। এদিকে টেস্ট করার কথা শুনে নতুন, কমলিনী সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন আবার বুবলাই বলে, হ্যাঁ রে, টেস্টগুলো করিয়ে নিলে কী এমন হয়ে যাবে, টেস্টগুলো করিয়ে নিস। তখনই আবার বাবিল বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটা লোক পাঠিয়ে দিও, টেস্টগুলো করিয়ে নেবে। মিঠি টেস্টগুলো করিয়ে নিস, তোর ভালোর জন্যই তো বলছে, এরকম একটা কেয়ারিং হাজব্যান্ড পাবি নাকি? তখন আবার কমলিনী বলে, বলছিলাম কি বাবা, আমি তো ওদের বাবা মা, তাই বলছিলাম কি আমিও তো ওদের টেক কেয়ার করি, হয়তো বা মনের মধ্যে কিছু একটা সংশয় তৈরি করে রেখেছে, অন্য কোনো রোগ নেই, টেস্ট করানোর কি দরকার? কৃষাণু তখন বলে, ও
তার মানে আপনারাই ভালো বুঝেন, আমি কিছু বুঝি না। আমি একজন ডক্টর হয়ে বলছি ওর চোখ মুখ হাবভাব দেখে আমার ভালো লাগছে না, অসুস্থ আরও দিন দিন বেড়ে চলেছে। অথচ আপনারা বলছেন এটা নাকি কোনো রোগ না। আপনারা বলতে যাচ্ছেন আমি কোনো ট্রিটমেন্ট করতে পারি না, আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছেন, তাই তো? এটাই তো, এটা আমাকে সরাসরি বলে দিলেই তো পারেন। এদিকে তখনই আবার রশ্মি বলে, না না না, এভাবে হবে না, আমারও মনে হচ্ছে এই টেস্টগুলো করিয়ে নেওয়া দরকার। টেস্টগুলো করলে তো আর খারাপ কিছু হবে না। কৃষাণু যেহেতু নিজের দায়িত্বে টেস্টগুলো করানোর কথা ভাবছে, তাহলে আমাদের আপত্তি থাকার কী দরকার? টেস্ট করালে কী এমন হয়ে যাবে? এদিকে নতুন কমলিনী সকলেই চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তখনই মিঠি কৃষাণুর দিকে তাকিয়ে থাকে। আর তখনই আবার বড় ঠাম্মি বলে ওঠে, আচ্ছা হয়েছে, যেহেতু কৃষাণু চাচ্ছে তাহলে অবশ্যই টেস্টগুলো করিয়ে নিবি মিঠি। মিঠি, টেস্টগুলো করালে তো আর খারাপ কিছু হবে না। যদি কোনো কিছু নাও ওঠে, রিপোর্ট যদি ভালো হয় তাহলে তো ঠিক আছে, তাহলে তো আর কিছু হবে না। তা টেস্টগুলো করিয়ে নিলে কী এমন হয়ে যাবে? কৃষাণু ভীষণ রকম রাখতে শুরু করে দেয় সকলের উপর, কেননা কৃষাণুকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছে। কৃষাণুর উপর কথা বলছে একজন ডক্টর। এদিকে প্রশান্ত তখন বলে, হয়েছে হয়েছে, আমি আমার বাগ্নিকে বুঝিয়ে বলে দিব। মিঠি, তুই টেস্টগুলো করে নেবে, কী কী টেস্ট করতে হবে একটু নোটপ্যাডে নোট করে দিলে ভালো হতো মনে হয়। এদিকে তখনই খাতা পেন নিয়ে সেগুলোকে নোট করতে শুরু করে। এদিকে তখনই মিঠি বারবার বোঝানো শুরু করে দেয়, দেখো এগুলো করার দরকার নেই। কৃষাণ বলে, তুমি কি আমার থেকে বেশি বোঝো নাকি? এই টেস্টগুলো করলে কী এমন হয়ে যাবে? এই টেস্টগুলো আমি লিখে দিয়েছি, এই টেস্টগুলো অবশ্যই তোমাকে করতে হবে। এখন তোমার ভালো মন্দ সকল কিছুর দায়িত্ব আমার উপর এসে পড়বে, সেগুলো কি আমার দেখতে হবে না? কেন তোমরা এরকমটা করছো? হ্যাঁ, আমার উপর ভরসা রাখতে পারছো না কেন? আমাকে কি ইগনোর করার চেষ্টা করছো? মিঠি বলে, এমনটা না কৃষাণু, তুমি আমাকে ভুল বুঝছো। এখন আমি অসুস্থ, আমি তো বললাম আমি সুস্থ আছি, আমার মনের ভিতর কী চলছে সেটা তো আমি বললাম। তোমরা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছো। অসুস্থ হলে আমি নিজে থেকেই বলতাম, নিজে থেকে টেস্টগুলো করাতাম, তোমাকে শুধু শুধু কষ্ট কেন করতে হবে? কৃষাণু বলে, আমি বুঝতে পারছি না আমি কি বলবো তোমাকে, কি বলবো। কৃষাণু তখন তার হাত থেকে সমস্ত পরীক্ষার কাগজগুলো নতুনের হাতে তুলে দেয়। নতুন তখন বলে, আচ্ছা ঠিক আছে, এগুলো রিপোর্ট তুমি কালকে পেয়ে যাবে। প্রসন্ন বলে, হয়েছে কৃষাণু, তুমি আর রাগ করে থেকো না, এরকম একটা শুভ দিনে রাগ করে থাকলে হয় নাকি? রাগ করে থাকবে না একদম। একদিকে কমলিনী তখন বলে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেহেতু চাচ্ছ পরীক্ষাগুলো করার জন্য, আসলে আসলে না, আমরা চাচ্ছিলাম না পরীক্ষাগুলো করানোর জন্য। মিঠি তো সুস্থ আছে, তুমি যেহেতু চাচ্ছ অবশ্যই তাহলে পরীক্ষাগুলো হবে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। এদিকে হঠাৎ করে মিঠির মাথা প্রচণ্ড রকম ঘোরানো শুরু করে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যেতে যাবে, পড়ে যেতে যাবে। ঠিক সেই মুহূর্তে কৃষাণু তাকে ধরে ফেলে এবং বলে, আমি আগেই বলেছিলাম, আমার সন্দেহটা এখন বাস্তব হয়েছে তো। আমি বলেছিলাম মিঠির শরীরের অবস্থা ভালো না, ও দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, এক্ষুনি তো পড়ে যেত। মিঠিকে বসিয়ে দেয় সোফার মধ্যে। মিঠি তখন বলে, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, ওই আর কি মাথাটা একটু ঘুরে গেছে। কৃষাণু বলে, হ্যাঁ সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু সেটা কিসের জন্য হচ্ছে সেটাই তো আমাকে জানতে হবে, তাই না? এতগুলো ওষুধ দিলাম, এত ট্রিটমেন্ট করাম, তাহলে কি ভুল ট্রিটমেন্ট করলাম আমি? সেগুলো তো আমাকে পর্যবেক্ষণ করতে হবে। আমি এখানে টেস্টে লিখে দিয়েছি, এই টেস্টগুলো অবশ্যই তোমাকে করতে হবে, তাছাড়া কোনো কিছুই করা যাবে না। এদিকে তখন আবার বর্ষা বলে, একদম ঠিক কথা বলেছ, আমি বলেছিলাম না যে মিঠি অসুস্থ, কিছুক্ষণ পর পর বমি করে, সেটাই তো হলো এখানে। বর্ষা তো ভীষণ রকম খুশি যে টেস্টগুলো করে আসল সত্যিটা জানতে পারবে সে। কিছুক্ষণ পরেই কৃষাণুর পরিবারের সকল লোকেরা উপস্থিত হয়, আর সকলেই তখন হাতে হাত রেখে প্রণাম করে সকলের সঙ্গে সকলের এক এক করে পরিচয় করিয়ে দিতে শুরু করে। আর তখনই কৃষাণুর বাবা বলে ওঠে, আপনাদের ব্যাপারে না আমরা অনেক শুনেছি, কৃষাণু আমাদেরকে সবটাই বলেছে। কোথায় আমাদের হবু বৌমা, কোথায়? তাকে একটু নিয়ে আসুন, তাই না? একটু দেখি, কৃষাণুর মুখ থেকে তো অনেক কথাই শুনেছি, আমরা একটু দেখবো আর কি। আর তোর সহ্য হচ্ছে না, কৃষাণু তো সবটাই বলেছে, তার পছন্দ রয়েছে, সব কিছু রয়েছে, আমরা শুধু একটু দেখে একটু পাকা কথাবার্তা বলবো, এছাড়া আর কিছুই না। অয়নদীপ বলে, আরে শান্ত হন, দেখবেনই তো, এত তাড়াহুড়া করলে কি হয় নাকি? আসুন বসুন, একটু গল্প করি, তাহলেই না একটু জমবে, তাই না? একটু একটু করে পরিচয় হই সকলের সঙ্গে, তা না হলে কি আর জমে নাকি আত্মীয়তা? এ বলেই তখন সকলেই তখন হাসাহাসি করতে শুরু করে। এদিকে তখনই কৃষাণুর পরিবারের বাবা মা ভাই বোন সকলেই এসে ঠাম্মি, বড় ঠাম্মি, ছোটো ঠাম্মি সকলকে প্রণাম করে। আর তখনই আবার রশ্মি মাঝখান দিয়ে বলে ওঠে, আমাদের ভাগ্নিটি না অনেক ভালো একটি মেয়ে, কেননা ওর মতো মানুষ হয় না, একটু গুণগান গাইতে শুরু করে আর কি। আর এই কথা শোনার পর তখনই কৃষাণুর পরিবার বলে, সেটা আমরা জানি, কৃষাণু আমাদেরকে সবটাই বলেছে, আপনারা না এটা নিয়ে চিন্তা করবেন না, আমরা শুধু আমাদের হবু বৌমাকে একটু দেখতে এসেছি, তাকে দেখা হয়ে গেলে আমরা পাকা কথাটা সেরে নিব, এছাড়া আর কিছুই না। আর তার মধ্যে আমাদের ছেলের ব্যাপারে তো আপনারা সবটাই জানেন। কৃষাণু তখন বলে, মিঠি কোথায়? মিঠিকে কি আমি একটু আনতে যাব নাকি ঘরের মধ্যে? তখন এবার ঠাম্মি বলে, তোর সহ্য হচ্ছে না, না? হ্যাঁ,
তোমাকেই নিয়ে যেতে হবে, যাও 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 যাও। কৃষাণু বলে, যাক বাবা, একটা কথা বললাম, এতে তোমরা রেগে যাচ্ছ তাই না? এই বলেই তখন কৃষাণু মিঠিকে আনার জন্য ওপরে চলে যায়। এদিকে কৃষাণুর মা বলে, আপনার কথা অনেক শুনেছি, আপনার নাম স্বতন্ত্র বোস না? আপনি কত কষ্ট করে 3 ছেলে মেয়েকে মানুষ করেছেন, আপনার মতো না আসলে মানুষ হয় না। আমরা সবটাই শুনেছি কৃষাণুর মুখ থেকে। কৃষাণুর শিক্ষক ছিলেন আপনি, সবটাই আমরা জানি। এ কথাগুলো শোনার পর তখনই মিঠিল কুর্চি ভীষণ রকম খুশি হয়ে যায়। আর তখনই কৃষাণুর বাবা বলে, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা একটু সম্পূর্ণ করে ফেলতে। কেননা আমাদেরও আর তর সহ্য হচ্ছে না। ছেলের যথেষ্ট বয়স হয়েছে, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের বৌমাকে আমাদের বাড়িতে করে নিয়ে যেতে চাই। এদিকে অনন্যা মাঝখান দিয়ে বলে ওঠে কি, যে আসলে তো নতুনদা কিন্তু ওদের আসল বাবা-মা নয়। এ কথা শোনার পর সকলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে।